নমস্কার দর্শক বন্ধুরা, ইমেজ বেঙ্গল হেলথ কেয়ার অনুষ্ঠানে আপনাদের সকলকে স্বাগত। আজকাল কম বয়সী, বিশেষত টিনেজার যারা মেয়েরা রয়েছে, তাদের মধ্যে একটা ভীষণ সমস্যা দেখা যাচ্ছে। কারোর অনিয়মিত পিরিয়ড, কারোর বা পিরিয়ড ক্লিয়ার হচ্ছে না, আবার কারোর পিরিয়ডের সময় প্রচণ্ড ব্যথা বা আরও অন্যান্য কয়েকটা উপসর্গ দেখা দিচ্ছে। স্বভাবতই এই বিষয়গুলো তাদের বাবা মাকে ভীষণভাবে চিন্তায় ফেলছে, কারণ এই সমস্যাগুলো আগামী দিনে সেই বাচ্চা মেয়েটির কোনো জটিল সমস্যা বা জটিল অসুখের ইঙ্গিত নয় তো? তাহলে কি করতে হবে? হ্যাঁ, সেই বিষয় নিয়ে জানতে আজকে আমরা আমাদের মধ্যে পেয়েছি প্রখ্যাত গাইনোকোলজিস্ট ডক্টর রঞ্জিত চক্রবর্তীকে। স্যারকে আমাদের ইমেজ বেঙ্গল হেলথ কেয়ারে স্বাগত। নমস্কার আপনাদের সবাইকে। স্যার, এখনকার টিনেজার মেয়ে যারা, তাদের অধিকাংশের পিরিয়ডের সমস্যা, এবং যেটা আমি বললাম, কারোর অনিয়মিত পিরিয়ড, কারোর পিরিয়ড ক্লিয়ার হচ্ছে না, কম হচ্ছে, আবার কারোর প্রচণ্ড ব্যথা, এগুলো কি আদৌ কোনো অসুখের ইঙ্গিত? এটা যে কতটা কাল উপযোগী টপিক আপনি সিলেক্ট করেছেন আপনি বোধহয় জানেনও না। আমি রাফলি প্রায় 28-29 বছর কলকাতা শহরে গাইনোকোলজি প্র্যাকটিস করি। আমি যখন শুরু করি তখন স্বাভাবিক আমাদের কাছে ম্যাক্সিমাম লোক যারা আসতেন তারা আসতেন মা হতে না পারার জন্য, অথবা কোনো গাইনোকোলজিক্যাল প্রবলেম নিয়ে বেশি বয়সে। আজকের দিনে ভাবলে অবাক হবেন, আমাদের যে কোনো গাইনোকোলজিস্টের কাছে গেলে জানতে পারবেন 4 জন পেশেন্টের মধ্যে একজন হচ্ছে টিনেজার। এরা কেন আসছেন? এদের মায়েরা কিংবা এরা নিজেরা একটা অসম্ভব প্রবলেম ফেস করছেন যে পিরিয়ড মানে মাসিক নিয়মিত হচ্ছে না। কারোর বছরে মাত্র 2-4 বার হচ্ছে, কারোর হচ্ছে কিন্তু এতই কম যে 1 থেকে 2 দিনে পিরিয়ড শেষ হয়ে যাচ্ছে। অনেকেই এই প্রবলেমটাকে ইগনোর করেন, কারণ তাদের পিরিয়ড না হলে কিংবা কম হলে কোনো শারীরিক কষ্ট হচ্ছে না, কিন্তু এইটা একটা সাংঘাতিক গাইনোকোলজিক্যাল প্রবলেমের প্রথম সিমটম। আজকের দিনে দেখবেন মেয়েদের কাছে একটা শব্দ খুব প্রচলিত, পলিসিস্টিক ওভারিয়ান ডিজিজ। আমার তো মনে হয় আজকের টিনেজের মেয়েদের 25-50% লোকের এই রোগে অ্যাফেক্ট করছে। কি হয়? ফার্স্ট হচ্ছে পিরিয়ড ইরেগুলার হয়, কারোর সামান্য একটু ব্লিডিং হয় না, কারোর কয়েক মাস করে হয় না। এই সঙ্গে দেখা যায় ব্রণ মানে অ্যাকনি, বডি ওয়েট বাড়া, এইগুলো শুরু হয়। কেউ যদি দেখেন যে তার 28-30 দিনের সাইকেলে নিয়মিত ঋতুচক্র হচ্ছে না, তাহলে আমাদের অ্যাডভাইস ইমিডিয়েটলি গাইনোকোলজিস্টের সঙ্গে নিজের পরামর্শ করুন, কারণ এর তলায় লুকিয়ে আছে এমন রোগ যাকে প্রথম থেকে না কন্ট্রোল করলে ম্যারিড লাইফে এবং পরবর্তীকালে লং টার্মে অনেকগুলো উপসর্গ তৈরি হবে, এমনকি ফার্টিলিটি মানে বান্ধত্বর শিকার হতে পারে। কারণ এই রোগটা ডিম্বাশয় বা ডিমের থলি, ওভারি যাকে আমরা বলি, সেইটার রোগ। একদম স্যার, যেটা আর একটা প্রশ্ন, যে তাহলে পিরিয়ড ক্লিয়ার বা পিরিয়ড স্বাভাবিক, এই বিষয়টা আমরা কিভাবে বুঝবো? মানে কদিন হওয়া উচিত, এবং কতটা পরিমাণ ব্লাড বেরোনো দরকার, সেটা কিভাবে আমরা বুঝবো? দেখো, এই পিরিয়ড ন্যাচারাল বোঝাটা এবং সেটা ক্যালকুলেট করাটা ভীষণ শক্ত কাজ। অ্যাভারেজে মনে রাখতে হবে প্রত্যেক 25 থেকে 35 দিনের মধ্যে একটা করে পিরিয়ড হবে। অ্যাভারেজ গ্যাপ হচ্ছে 28 থেকে 30, কারোর ক্ষেত্রে সেটা 25ও হতে পারে, হায়ার লিমিট হচ্ছে 35। অ্যাভারেজে 4 থেকে 6 দিন ব্লিডিং হবে। ব্লিডিংয়ের পরিমাণ পার ডেতে আমাদের শাস্ত্রে বলে 80 ml, কিন্তু একটা মেয়ের পক্ষে ব্লিডিং মাপার কোনো ক্ষমতা নেই। মাথায় রাখতে হবে আমরা যে প্রোটেকশন ইউজ করি, যে স্যানিটারি টাওয়েল ইউজ করি,
ভালো 3-4 দিনের ফ্লোতে অ্যাভারেজে দিনে 4টে টাওয়েল মিনিমাম ইউজ হলে জানবেন যে আপনার পিরিয়ডের পরিমাণ ঠিক আছে। একদম। এবার আমি দিনের কথায় আসি। কারোর দেখা যায় যে 2 দিনে কমপ্লিট হয়ে গেল, আবার কারোর 1.5 দিনে হয়ে গেল, আবার কারোর 3 দিন হচ্ছে। এইটা কতটা দরকার? অ্যাভারেজে 3 থেকে 5 দিন ভালোভাবে ক্লিয়ার ফ্লো ব্লিডিং হলে সেটা নর্মাল। একদম। এবার হচ্ছে যে প্রচণ্ড ব্যথা। অনেকের ক্ষেত্রেই দেখা যাচ্ছে যে পিরিয়ডের সময় পেটে অসহ্য যন্ত্রণা, এবং সেই যন্ত্রণাটা মারাত্মক আকার নিচ্ছে, এবং কারোর ব্যথার সাথে আবার বমি হয়ে যাচ্ছে। এটা কেন হয়? পিরিয়ড পেন ডাক্তারি ভাষায় একে বলে ডিসমেনোরিয়া। এটা অনেকগুলো কারণে হয়। ফার্স্ট হচ্ছে কিছু ইয়াং মেয়েদের নর্মালি হয়। ইউটেরাসের একটা ধর্ম আছে যে ইউটেরাসের মধ্যে যদি কোনো অবাঞ্ছিত জিনিস আসে, কোনো রকম ব্লাড ক্লট কিংবা ডেড প্রেগন্যান্সি, ইউটেরাস আমাদের বাঁচানোর জন্য কন্ট্র্যাক্ট করে, মানে ইউটেরাসের মাংসপেশি সেইটা জন্য কন্ট্র্যাক্ট করতে থাকে। এই কন্ট্রাকশন কিছু কিছু মেয়ের ক্ষেত্রে এতটাই কষ্টকর হয় যে পিরিয়ডের কটা দিন তারা কোনো কাজ করতে পারে না, পেন কিলার খেতে হয়। এটার নাম হচ্ছে স্প্যাজমোডিক ডিসমেনোরিয়া। অনেকেরই বয়স বাড়লে, মানে ইউট্রাইন অ্যাক্টিভিটি অনেক বছর হলে কিংবা প্রেগনেন্সি হলে এটা দেখা গেছে কমপ্লিটলি চলেও যেতে পারে। তার মধ্যে আজকের দিনে সব ভয়ঙ্কর কারণ হচ্ছে একটি রোগ যার নাম হচ্ছে এন্ডোমেট্রিওসিস। এতে কি হয়, পিরিয়ডের ব্লাড ব্যাকফ্লো করে কিছুটা পিরিয়ডের মানে ইউটেরাসের পিছনে পিরিয়ডের টাইমে পেটের মধ্যে পড়ে, সেইটা বেরোনোর কোনো জায়গা থাকে না, সেইটা অ্যাবনর্মাল পজিশনে ডিপোজিট হয় এবং সেখানে পরের সাইকেলগুলোতে সে গজায়। সে যখন সেট করে, সে ব্লাড বেরোনোর জায়গা থাকে না বলে আস্তে আস্তে সেখানে ব্লাডের ছোট ছোট ব্লিস্টার তৈরি হয়, ফোঁড়ার মতো জিনিস, এবং সেটার থেকে আরও বড় সিস্ট তৈরি হয় যাকে আমরা বলি চকোলেট সিস্ট। এই চকোলেট সিস্ট কিন্তু আজকের দিনে একটা বিরাট সমস্যা হয়ে দেখা যাচ্ছে এই মেয়েদের মধ্যে যাদের এই পিরিয়ড পেন আছে। তো পিরিয়ড পেন থাকলে তাকে ইগনোর করবেন না। নর্মাল সমস্যা হতেও পারে, কিন্তু এর নিচে এন্ডোমেট্রিওসিস লুকিয়ে নেই, সেটা অ্যাটলিস্ট আপনার গাইনোকোলজিস্টকে দিয়ে চেক আপ করিয়ে নেবেন। একেবারে। আর একটা বিষয় আমার আপনার কাছে জানার, সেটা হচ্ছে যে রক্তের যে রং, সেটা কতটা গুরুত্বপূর্ণ একটা সুস্থ পিরিয়ড হবার ক্ষেত্রে? অনেকেরই পিরিয়ড শুরু হয় বিন্দু বিন্দু রক্ত দিয়ে, যাকে আমরা বলি স্পটিং। তারপরেই ক্লিয়ার ফ্লো শুরু হবে। কারোর ক্ষেত্রে এই রক্তটার রং থাকবে একদম ব্লাডের মতো, কারোর একটু ব্রাউনিশ। কিন্তু যাদের ক্ষেত্রে একদমই সেই কালো কালো ডিপ ব্রাউন অল্প অল্প ব্লিডিং হচ্ছে, তাদেরকে সাবধান হতে হবে। ওই হরমোনের ইমব্যালেন্স, পলিসিস্টিক ওভারি, এই জিনিসগুলোর জন্য অনুসন্ধান করার জন্য। তার মানে 3 দিন মতো যদি ক্লিয়ার ব্লাডের মতো ফ্লো হয় সেটা নর্মাল। কারোর কারোর এর সঙ্গে চাকা চাকা রক্ত, যাকে আমরা ক্লট বলি, সেটা আবার বেরোতে পারে। পিরিয়ড যদি আবার বেশিও হয়, যাকে আমরা মেনোরেজিয়া বলি, সেটাও কিন্তু আরেকটা রোগের ইন্ডিকেশন। তো অ্যাভারেজে 28-30 দিনে পিরিয়ড, 3 থেকে 4 দিন কি 5 দিন ক্লিয়ার ফ্লো, ডার্ক কালার ব্লাড নয়, সাংঘাতিক বেশি ক্লট নয়, এটাকে আমরা নর্মাল ধরে নেব। স্যার, তাহলে যে অসুখগুলোর কথা আপনি বললেন, পলিসিস্টিক ওভারি, এন্ডোমেট্রিওসিস, চকলেট সিস্ট, এই যে সমস্যাগুলো হতে পারে এই রকম অনিয়মিত পিরিয়ড বা কম পিরিয়ড বা ব্যথাজনিত পিরিয়ডের কারণে, এইগুলো তাহলে নির্ধারণ করার উপায় কি? প্রথম কথা হচ্ছে একজন ডাক্তারের পরামর্শ, গাইনোকোলজিস্টের, যিনি হিস্ট্রিটাকে ভালো করে স্টাডি করবেন। পিরিয়ডের সঙ্গে, ফ্লোয়ের সঙ্গে, ব্যথার সঙ্গে, ডেজের সঙ্গে একটা ইন্ডিকেশন পাওয়া যাবে। এছাড়া আলট্রাসোনোগ্রাফি এখন খুবই সব জায়গায় অ্যাভেলেবল। আলট্রাসোনোগ্রাফিতে পলিসিস্টিক ওভারি অনেক সময় দেখিয়ে দেয়। এন্ডোমেট্রিওসিস অবশ্য প্রথম স্টেজে ধরা খুব মুশকিল। আলট্রাসোনোগ্রাফি ছাড়া পলিসিস্টিক ওভারি ডিটেক্ট করার জন্য
হরমোন অ্যানালিসিস করা যায় রক্তর থেকে। FSH, LH, প্রোল্যাকটিন, থাইরয়েড, এই হরমোনগুলোর মধ্যে FSH, LH আরও কিছু হরমোন আছে যেগুলোর পরিমাণ রেশিও দেখলে, সিমটমসের সঙ্গে মেলালে, আল্ট্রাসাউন্ড দিয়ে ক্রস ভেরিফাই করলে ডায়াগনোসিস এস্টাবলিশ করা খুবই সোজা। প্রবলেম হচ্ছে এই রোগটা আইডেন্টিফাই হলে এটার জন্য কি করা, ওইটাতে কিন্তু অনেক কিছু আমাদের বিবেচনা করার আছে। প্রথম হচ্ছে এই রোগটা কিন্তু আধুনিক কালের রোগ, হয়তো আগে ছিল, এতটা ছিল না। তাহলে আজকে এতটা বাড়লো কেন? বাড়লো আমাদের লাইফস্টাইল চেঞ্জের জন্য। আমরা আগের থেকে খেলাধুলো করার অনেক বেশি অভাব, ফিজিক্যাল এক্সারসাইজ কিছু মোটিভেটেড লোক হয়তো খুবই করেন, অ্যাভারেজ লোকেদের সুযোগ কম। একটা মেয়ে বাচ্চা যেখানে সেখানে খেলতে যেতে পারছে না, তার মধ্যে এলো কোভিড, বাড়িতে বন্ধ 2-3 বছর। এদিকে ফাস্ট ফুডের রমরমা, মোবাইল টিপলেই খাওয়ার, নানা রকম খাওয়ারে অ্যাক্সেস, এবং ফাস্ট ফুডের সব থেকে বেশি পলিসিস্টিক ওভারির তৈরি করার উপর প্রভাব। প্রয়োজনের থেকে আমরা বেশি ফ্যাট খাচ্ছি, প্রয়োজনের থেকে বেশি ক্যালোরি খাচ্ছি, এবং সেটা আমরা বার্ন আউট করছি না। একটা কথা মাথায় রাখতে হবে, অরিজিনটা তো আমরাও অ্যানিমাল। আজকে আমরা অ্যানিমাল থেকে সরিয়ে এনে নিজেদেরকে লাইফস্টাইল চেঞ্জ করে, ওভার ফিডিং করে, আজকে ভাবুন তো একটা জন্তু, সে কি 3 বেলা খেতে পায়? সে কি বাড়ি বসে এসিতে খেতে পায়? তাকে কি কেউ বাড়িতে এসে খাবার পৌঁছে দিয়ে যায়? তাকে শিকার করতে হয়, তাকে হাঁটতে হয়, তাকে দৌড়তে হয়, সে 1-2 দিন না খেয়ে থাকে। সেই অরিজিনের বডিকে আমরা ওভারফিট করছি, এক্সারসাইজ অফ করে দিচ্ছি, টেস্টের জন্য বেশি ফ্যাট, বেশি টেস্টিং মেটেরিয়াল দিয়ে খাবার তৈরি করছি। এইগুলোর লং টার্ম এফেক্টেই এখন এই ডিজিজগুলো আরও বাড়াবাড়িতে যাচ্ছে। তো আমাদের ফুড, লাইফস্টাইল, এটার উপর নজর দেওয়ার টাইম এসছে। যেহেতু আজকাল আমরা নিউক্লিয়ার ফ্যামিলি, বাচ্চা রিকোয়েস্ট করলেই খাবার পাচ্ছে, অর্ধেক সময় তাদের মনের মতো খাবার, সুস্থ হেলদি খাবার নয়। বানানোর সময় কম, লোক কম, আনিয়ে নেওয়াটা ইজি। এইগুলো সম্মিলিত এফেক্টে এই রোগগুলো আমাদেরকে আরও বেশি পেয়ে বসছে। স্যার, সঠিক সময় যদি চিকিৎসা করা যায়, তাহলে এই যে রিস্ক ফ্যাক্টরগুলো রয়েছে, বন্ধ্যাত্ব বা আরও রকম যে অসুখগুলোর কথা আপনি বললেন, এগুলো কি সব নিয়ন্ত্রণ করা সম্ভব? এর মধ্যে অনেক কিছুই কন্ট্রোল করা সম্ভব। ফার্স্ট হচ্ছে নিজেদের চেতনা, যে এই হচ্ছে তাহলে এটা হতে পারে, ডাক্তারটা দেখিয়ে আসি। সেকেন্ড, ডাক্তারবাবু এটাকে আইডেন্টিফাই করে দিলে যে অ্যাডভাইসগুলো দেবেন তার মধ্যে হয়তো ওষুধ থাকবে কম, অ্যাডভাইস থাকবে বেশি, এবং সেই অ্যাডভাইসগুলো সবাই ইগনোর করেন বেশি। আমি সবাইকে পলিসিস্টিকের লোকেরকে রিকোয়েস্ট করি, ডায়েট ঠিক করুন, এক্সারসাইজ করুন, বডি ওয়েট কমান। এইগুলো যে মেডিসিনের থেকে বেটার কাজ করে, সেইটা গার্জেনদেরকে বুঝতে হবে। একটা 15 বছরের মেয়ে, 13 বছর মেয়ে, তাকে যদি বলি পিৎজা খেও না, নুডলস খেও না, ফাস্ট ফুড খেও না, সে কতটা নিজেকে কন্ট্রোল করতে পারবে? আমরা যদি আনানোটা বন্ধ করে তার খাওয়ারটা বাড়িতে কিছুটা সাপ্লিমেন্ট করে বানিয়ে দিতে পারি, তাহলে অনেক বেটার কোয়ালিটির ফুড খাবে। এবং আজকের পড়াশুনোর চাপে এক্সারসাইজের জায়গাটা একদম অফ হয়ে গেছে। এক্সারসাইজটাকে কোচিং ক্লাসের মতো 1 ঘন্টা দিনে ঢোকাতে হবে, তা না হয়তো কিন্তু এই রোগ আমাদের উপরে আপার হ্যান্ড নেবে, এবং বিয়ের পরবর্তীকালে তখন ফার্টিলিটির সমস্যা সৃষ্টি করবে। নিশ্চিতভাবে, একেবারেই তাই। এবং আমরা যে কথাগুলো শুনলাম, সেই কথাগুলো অত্যন্ত মূল্যবান। এই কথাগুলো যদি বাবা মায়েরা সঠিকভাবে মেনে চলেন, বা বাচ্চা মেয়েরা যারা কিশোরী থেকে যুবতীর দিকে যাচ্ছে, তারাও যদি এগুলো মন দিয়ে শোনে, তাহলে আশা করি আগামী জীবনটা তাদের অনেক সুন্দর এবং গুরুত্বপূর্ণ হয়ে উঠবে। স্যারকে অনেক ধন্যবাদ আমাদের সঙ্গে এই আলোচনায় আসার জন্য। আপনারা সকলেই সুস্থ থাকুন, ভালো থাকুন। নমস্কার। নমস্কার।